হ্যালো বাচ্চা লোক, সবাই কেমন আছো? ওয়েলকাম টু বং মিস্ট্রি অ্যান্ড ওয়েলকাম টু দিগন্ত ব্যাচ। আমাদের থার্ড চ্যাপ্টার কিন্তু চলছে এখনো। হুম আমাদের একটা একটা লেকচার হয়েছে এই চ্যাপ্টারে। চ্যাপ্টারটা খুব ছোট। এই যে জেনেটিক্সের চ্যাপ্টারটি খুব ছোট চ্যাপ্টার, আর খুব কম পরিশ্রম লাগে এটাকে ভালো করে জানতে। আমাদের আজকে সেকেন্ড লেকচারে আমরা পড়বো কি কি না, আমরা পড়বো যে কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ হয়, আর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে জেনেটিক রোগ, এই জেনেটিক রোগগুলোর কারণ কি এবং তার রিলেটেড কিছু চেকার বোর্ড, এগুলো আমরা করব। আচ্ছা, চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের আগের চ্যাপ্টারের মানে আগের লেকচারের কিছু জিনিস বাকি থেকে গেছে, সেটা একটু তোমাদের দেখিয়ে দিয়ে এই ভিডিওটা আমাদের শুরু করছি। ঠিক আছে? তো আগের লেকচারে কিছু জিনিস যেটা বাকি ছিল তার মধ্যে একটা হচ্ছে টেস্ট ক্রস কাকে বলে। টেস্ট ক্রস, টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস মানে হচ্ছে ধরো ধরো আহ, ধরো এই আমরা ক্যাপিটাল টি ক্রস করছি স্মল টি। এবার এখান থেকে আসবে কি ক্যাপিটাল টি, এখান থেকে আসছে আমাদের স্মল টি। দুটো মিলে যখন আমাদের প্রথম জনু তৈরি করছে ক্যাপিটাল টি স্মল টি, একটা হেটেরোজাইগাস জনু, এটা হেটেরোজাইগাস অপত্য সৃষ্টি হয়েছে। এই হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে যদি আমরা প্রচ্ছন্ন জনিত্রীর যদি সংক্রায়ন ঘটাই, কি বললাম, হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে যদি হোমোজাইগাস রিসেসিভ মানে হোমোজাইগাস প্রচ্ছন্ন যদি জনিত্রীর আমি সংক্রায়ন ঘটাই, সেই পদ্ধতিকে বলা হবে টেস্ট ক্রস। মানে কেমন দেখে নেওয়া যাক। তাহলে ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি আমি প্রচ্ছন্ন জনিত্রীর সংক্রায়ন ঘটাই, সেটাকেই বলা হচ্ছে আমাদের টেস্ট ক্রস। তো এখান থেকে হবে কিরকম, এখান থেকে আমার আসছে ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে কি আসবে স্মল টি। তাহলে চেকার বোর্ড যদি করি আমরা, তাহলে কি আসছে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। যদি এবারে আমি এর অনুপাত বলি, তাহলে ফিনোটাইপের অনুপাত কত হচ্ছে, এর ফিনোটাইপের অনুপাত হয়ে যাচ্ছে আমার ফিনোটাইপের চেয়ে 1:1, আর যেটা আমাদের জিনোটাইপের অনুপাত সেটা হয়ে যাবে আমাদের 1:1। তাহলে এই টেকনিককে, এই ক্রস করার টেকনিককে আমরা বলে থাকি টেস্ট ক্রস। যদি এটা দ্বিসংকর জনন হয়, যদি ধরো এটা আমাদের দ্বিসংকর জনন চলছে, তো যদি এটা দ্বিসংকর জনন হয়, দ্বিসংকর জননের ক্ষেত্রে অনুপাত হবে 1:1। যদি এটা এটা যদি এক সংকর জনন হয়, একটু ভুল বলেছি, এটা যদি এক সংকর জনন হয়, এক সংকর জনন হয়, তাহলে এর অনুপাত বেরাবে 1:1। যদি দ্বিসংকর জনন হয়, যদি দ্বিসংকর জনন হয়, এর অনুপাত বেরাবে 1:1:1:1:1, চারটা 1। ঠিক আছে? আর টেস্ট ক্রস করা হয় কেন? টেস্ট ক্রস করা হয় জিনোটাইপ নির্ধারণের জন্য। টেস্ট ক্রস কোনো অজানা জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য ইউজ করা হয়। জিনোটাইপ জিনোটাইপ নির্ধারণের জন্য। ঠিক আছে? জিনোটাইপ নির্ধারণের জন্য এই টেস্ট ক্রস করা হয়ে থাকে। এর সঙ্গে আরো একটি কথা আছে, যেটা হচ্ছে ব্যাক ক্রস কাকে বলে। ব্যাক ক্রস, ব্যাক ক্রস, ব্যাক ক্রস মানে কি? ব্যাক ক্রস মানে হচ্ছে ধরো এই একই জিনিস এক সংকোচন আবার করছি, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, তো তৈরি হচ্ছে আমার ক্যাপিটাল টি স্মল টি। এবার এই যে অপত্য তৈরি হলো আমার হেটেরোজাইগাস অপত্য, যেটা এর সঙ্গে যদি আমি একে বা একে যাকে হোক যদি আমি প্রজনন করাই, মানে যার সঙ্গেই হোক আমি যদি ক্রসিং করাই, তাকে বলা হবে আমাদের কিনা ব্যাক ক্রস। মানে ব্যাকে ক্রস করাচ্ছি, আমি উল্টো দিকে ক্রস করাচ্ছি। মানে আমি যদি এর সঙ্গে একে বা এর সঙ্গে একে যাকেই যদি ক্রস করি না কেন, যেহেতু ব্যাকে ক্রস করাচ্ছি, নাম হচ্ছে ব্যাক ক্রস। আর ব্যাক ক্রসেরই একটা ভ্যারাইটি কি টেস্ট ক্রস। তাহলে সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস, সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস
কিন্তু সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়, ঠিক আছে। এই উক্তিটা ভালো করে মনে রাখবে যে সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। আচ্ছা, আর এবার আমরা যাই আমাদের আসল কাজে, যেটা আমাদের এই অধ্যায়ের কাজ, যেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। তো মানুষের লিঙ্গ নির্ধারণ কথাটা মানে কি? আমরা হয় ছেলে হই নাহলে মেয়ে হই, মানে হয় আমাদের বাড়িতে মানে পুত্র হয় নাহলে কন্যা হয়। তো এই যে পুত্র বা কন্যা, এইটা ডিসাইড হয় কি করে? মানে কিভাবে আমাদের বডিতে এটা ডিসাইড হয় যে এ ছেলে জন্মাবে নাকি এ মেয়ে জন্মাবে? এটা কি আগে থেকে কোনো ডিসাইড করা বা কোনো ম্যাজিক? এরকম কিছুই নয়। সবকিছু হচ্ছে আমাদের ক্রোমোজোমের খেল। কোন ক্রোমোজোম আসছে, কোন ক্রোমোজোমের সঙ্গে মিলছে, তার উপর ডিপেন্ড করে আমাদের পুরুষ হবে কি স্ত্রী হবে, মানে ছেলে হবে কি মেয়ে হবে, সেই লিঙ্গ নির্ধারিত হয়। আর আমরা কি জানি যে আমাদের যে লিঙ্গ নির্ধারণের জন্য যে ক্রোমোজোম রয়েছে তাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, যেটা পুরুষ দেহে রয়েছে এক্স ওয়াই আর স্ত্রী দেহে রয়েছে এক্স এক্স। তো এই এক্স আর ওয়াই এরাই কিন্তু পুরো খেলাটা খেলে যে কে পরবর্তী প্রজন্মে ছেলে হবে কে মেয়ে হবে। তো দেখা যাক কিরকম খেলাটা হয়। তো যেটা পুরুষ দেহে যেটা সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে এক্স ওয়াই, একটা এক্স ক্রোমোজোম থাকে একটি ওয়াই ক্রোমোজোম থাকে, জানি এটা আমরা। আর যেটা স্ত্রী দেহতে আমাদের দুটোই এক্স থাকে। ওকে, যেহেতু আমরা জানি যে যখন আমাদের শুক্রাণু তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয় তখন যা ক্রোমোজোম সংখ্যা থাকে তার হাফ হয়ে যায়। তাহলে যখন এই পুরুষ দেহ থেকে যখন আমাদের শুক্রাণু তৈরি হবে তখন নিশ্চয়ই একটা শুক্রাণুর মধ্যে এক্স থাকবে, আর একটা শুক্রাণুর মধ্যে ওয়াই থাকবে, যেহেতু হাফ হচ্ছে। আর যেহেতু আমরা শুক্রাণু বা ডিম্বাণু এদেরকে গ্যামেট বলি, আর যেহেতু এরা ভিন্ন রকমের গ্যামেট তৈরি করছে, একটা এক্স ওয়ালা গ্যামেট একটা ওয়াই ওয়ালা গ্যামেট, সেই জন্য পুরুষকে বলা হয় হেটেরোগ্যামেটিক। হেটেরো কথার অর্থ কি? ভিন্ন। হেটেরো শব্দের অর্থ ভিন্ন, আর গ্যামেটিক মানে ভিন্ন গ্যামেটওয়ালা। এখানে ভিন্ন গ্যামেটটা কি? এখানে একটা শুক্রাণু নিয়ে যাচ্ছে এক্স আর একটা শুক্রাণু নিয়ে যাচ্ছে ওয়াই, হয়ে গেল ভিন্ন গ্যামেট। এবারে যে শুক্রাণুটি আমার এক্স ক্রোমোজোম নিয়ে যাচ্ছে, যে শুক্রাণু আমার এক্স ক্রোমোজোমকে বয়ে নিয়ে যাচ্ছে, সেই শুক্রাণুকে আমরা বলে থাকি অ্যান্ড্রোস্পার্ম। ভুল বললাম, যে শুক্রাণুটা আমাদের এক্স নিয়ে যাচ্ছে তাকে বলবো আমরা গাইনোস্পার্ম। আর যে শুক্রাণু আমার ওয়াই ক্রোমোজোমকে বয়ে নিয়ে যায় তাকে বলা হবে অ্যান্ড্রোস্পার্ম। আচ্ছা, এরকম নাম কেন আর কিভাবে মনে রাখবে যে কোনটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম আর কোনটাকে বলা হচ্ছে গাইনোস্পার্ম? যখনই নামে গাইনো লেখা থাকবে, গাইনো মানে হচ্ছে স্ত্রী, যেমন স্ত্রী রোগ বিশেষজ্ঞকে আমরা বলে থাকি গাইনোকোলজিস্ট, এই শব্দটা তোমরা শুনে থাকবে। আর অ্যান্ড্রো, যখনই অ্যান্ড্রো শব্দ থাকবে, অ্যান্ড্রো কথা অর্থ হচ্ছে পুরুষ, আর স্পার্ম মানে স্পার্ম শুক্রাণু। তাহলে যেহেতু এই শুক্রাণুটা গেলে পরের দিকে আমাদের স্ত্রী সন্তান জন্মাবে, সেজন্য একে বলা হচ্ছে গাইনোস্পার্ম। আর যেহেতু এই শুক্রাণুটা গেলে, এই ওয়াই ক্রোমোজোম বাহিত শুক্রাণুটি গেলে আমাদের পুরুষ সন্তান জন্মাবে, সেই জন্য একে বলা হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম। ওকে, তাহলে এটা গেল পুরুষের খেল। স্ত্রী দেহে কি হচ্ছে? স্ত্রী দেহতে তো আমার এক্স এক্স রয়েছে, মানে যা গ্যামেট তৈরি হবে তার মধ্যে এক্সই থাকবে, আর কিছু থাকবে না। যেহেতু ডিম্বাণুগুলো যে সব একই রকম দেখতে হয়, একই রকমের ক্রোমোজোম বহন করে, সেক্স ক্রোমোজোম বহন করে, মানে এখানকার যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে তারা সব একই রকমের ক্রোমোজোম বহন করছে, সেই জন্য এই রকমের গ্যামেট, এই জন্য স্ত্রী দেহকে বলা হয় থাকে হোমোগ্যামেটিক। হোমো মানে হচ্ছে সম, আর গ্যামেটিক মানে গ্যামেট। যেহেতু সে যাই ডিম্বাণু তৈরি করুন না কেন তার মধ্যে কিন্তু এক্স ক্রোমোজোমই থাকবে, সেই জন্য একে স্ত্রী দেহকে বলা হচ্ছে কি আমাদের হোমোগ্যামেটিক। এবারে ব্যাপার হচ্ছে যে কিভাবে পুরুষ এবং স্ত্রী এর দুজনের মিলনের ফলে কখন
পুরুষ সন্তান জন্মাবে, কখন আমাদের স্ত্রী সন্তান জন্মাবে। তো দেখা যাক কিরকম খেলটা হয় এখানে। তো পুরুষ দেহে ধরো আমার আছে এক্স এক্স, আর সরি ভুল বললাম, পুরুষকে এক্স এক্স করবো কেন গো, সব উল্টে যাবে। পুরুষকে করলাম আমরা এক্স ওয়াই, আর স্ত্রী রয়েছে আমাদের এক্স এক্স। এবার আমরা জানি যখন গ্যামেট তৈরি হয় তখন অ্যালিলগুলো পরস্পর আলাদা হয়ে যায়। তো একে আলাদা করে দিই ক্রোমোজোমগুলোকে। তাহলে একটা এক্স আর একটা ওয়াই, মানে একটা ক্রোমোজোম, একটা শুক্রাণু আমার এক্স বইবে আর একটা শুক্রাণু ওয়াই বইবে। আর যে ডিম্বাণু তৈরি হচ্ছে, ডিম্বাণু আমার যেহেতু একই রকমের শুধু ক্রোমোজোম রয়েছে, দুটোতেই এক্স থাকবে। এবারে যদি এই শুক্রাণু গিয়ে এই ডিম্বাণুর সঙ্গে মিলছে, তাহলে কি জন্মাবে? এক্স 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 এক্স। আবার যদি ওয়াই শুক্রাণুটা যদি গিয়ে এর সঙ্গে মিলে, তাহলে কি জন্মাবে? এক্স ওয়াই। সেই একই জিনিস আবার যদি আবার এর সঙ্গে মিলে, তাও এক্স ওয়াই। আর যদি আবার এর সঙ্গে মিলে, তাও আমাদের এক্স এক্স। তাহলে দেখো একবার যখনই যখনই এই ওয়াই ক্রোমোজোম বাহিত শুক্রাণু এর দুজনের মধ্যে যার সঙ্গে মিলুক না কেন, সে এক্স ওয়াই তৈরি করবে। আর এই এক্স বাহিত শুক্রাণু এর দুজনের সঙ্গে যার সঙ্গে মিলুক না কেন, সে তৈরি করবে এক্স এক্স। যদি চেকার বোর্ড দিয়ে করি আমরা, তাহলে চেকার বোর্ডে আসছে কি এক্স ওয়াই, এটা আমাদের পুরুষের সাইন, এটা স্ত্রীর সাইন তোমরা জানো। আর এখানে করলাম এক্স এক্স, তাহলে এক্স 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 ওয়াই এক্স 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 ওয়াই। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের স্ত্রী, এই দুটো স্ত্রী আর এই দুটো পুরুষ। তাহলে যদি আমি অনুপাত বলি, জিনোটাইপিক অনুপাত কত হচ্ছে? তাহলে জিনোটাইপিক অনুপাত হয়ে যাচ্ছে আমাদের কত? 1:1। আর ফিনোটাইপিক অনুপাতও দেখো সেই 1:1ই হচ্ছে। ফিনোটাইপও হচ্ছে আমাদের 1:1। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে যতবারই বাচ্চা নেওয়া হোক না কেন, সবসময় 50-50 চান্স থাকে। 50% আমার পুরুষ হবে, 50% আমার পুরুষ হবে, আর 50% আমার পুরুষ হবে, আর 50% আমার স্ত্রী হবে। 1:1 অনুপাত। আর যেহেতু একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু স্ত্রীর কোনো রোল নেই। স্ত্রী তো বাবু সে এক্স ক্রোমোজোমই নিয়ে আছে, সে তো যাই ডিম্বাণু তৈরি করুক না কেন, সে এক্স ক্রোমোজোম ওলা হবে। কিন্তু পুরুষ দেহে যে শুক্রাণু তৈরি হচ্ছে তার কাছে কিন্তু চান্স আছে, হয় সে এক্স বই নিয়ে যাবে, নাহলে সে ওয়াই বই নিয়ে যাবে। তাহলে যখনই আমার এক্স বই নিয়ে গিয়ে ডিম্বাণু কাছে লাগবে, তখন হয়ে যাবে আমার কন্যা সন্তান। যখন ওয়াই ক্রোমোজোম বাহিত শুক্রাণু গিয়ে আমার ডিম্বাণু এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হবে, তখন হয়ে যাবে এক্স ওয়াই পুরুষ। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে লিঙ্গ নির্ধারণে, মানে বাচ্চার বা সন্তানের লিঙ্গ নির্ধারণে যার বৈশিষ্ট্য যার ভূমিকা সবচেয়ে বেশি, সে হচ্ছে কিন্তু পুরুষ। আমরা অনেক সময় আশেপাশে শুনতে পাই যে কন্যা সন্তান জন্মেছে, যে বাড়ির মহিলা মানে যে বাড়ির বউ, তাকে দোষারোপ করা হচ্ছে যে এই মহিলাটার জন্য আমাদের বাড়িতে কন্যা হলো। যদি করা একেবারেই উচিত নয়, কন্যা হোক বা পুরুষ কি যায় আসে, কিন্তু আমাদের সমাজে এটা হয়ে থাকে যে সবসময় আমাকে স্ত্রীকে, মানে যে ঘরের বউ, তাকে দোষ দেওয়া হয়। কিন্তু আসল কিন্তু দায়ী হচ্ছে আমাদের পুরুষ, মানে যে ঘরের স্বামী, সে দায়ী হচ্ছে যে কে তাদের বাচ্চা ছেলে হবে কি তাদের বাচ্চা মেয়ে হবে। তাহলে একটা কথা এখান থেকে বুঝতে পারলাম আমরা যে লিঙ্গ নির্ধারণে পুরুষ মুখ্য ভূমিকা পালন করে। তাই লিঙ্গ নির্ধারণে পুরুষ মুখ্য ভূমিকা পালন করে, এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের একটি কোশ্চেন। ঠিক আছে, যে পিতার ভূমিকা আরো জিজ্ঞেস করতে পারে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা সবচেয়ে বেশি, এটি প্রমাণ করো। বা বললো যে লিঙ্গ নির্ধারণের জন্য, মানে ঘরে কন্যা সন্তান জন্মানোর জন্য ঘরে বধূকে দোষারোপ করা হচ্ছে, এটা কি সঠিক? তোমার উক্তি দাও বা তোমার ব্যাখ্যা দাও। তাহলে এইভাবে বলবে তুমি চেকার বোর্ড দিয়ে। যে আমরা দেখলাম যে যখন পুরুষ দেহ থেকে এক্স, যেহেতু পুরুষ হচ্ছে হেটেরোগ্যামেটিক,
তাহলে হেটারোগ্যামেটিক মানে হচ্ছে দু ধরনের স্পার্ম তৈরি করছে, একটা এক্স ক্রোমোজোম বহন করছে যেটা আমাদের গাইনোস্পার্ম, আর একটা ওয়াই ক্রোমোজোম বহন করছে যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোস্পার্ম। এবার স্ত্রী দেহ তো হোমোগ্যামেটিক, সেখানে তো তোমার একটা টাইপেরই আমার ডিম্বাণু তৈরি হবে, তার কাছে আর কোনো অপশন নেই। কিন্তু পুরুষের কাছে অপশন রয়েছে এক্স আর ওয়াই। তাহলে যখনই আমার এক্স ক্রোমোজোম গিয়ে আমার এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হবে, জন্মাবে আমার কন্যা সন্তান। আর যখন ওয়াই ক্রোমোজোম বলা শুক্রাণু গিয়ে ডিম্বাণুকে নিষিদ্ধ করবে, তখন হয়ে যাবে এক্স ওয়াই, মানে পুরুষ সন্তান। তাহলে এর থেকে বুঝতে পারি যে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকাই সবচেয়ে বেশি। হলো, এটা তোমাদের 2 নম্বরে কোশ্চেন থাকে। আচ্ছা, এবারে আসি আমাদের ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস, দেখো আমাদের ক্ষেত্রে পুরুষ দেহ থেকে এক্স ক্রোমোজোম আসে, সেই এক্স ক্রোমোজোমটা কিন্তু মহিলা পায়, পুরুষের এক্স ক্রোমোজোম কিন্তু মহিলা পায়, দিলে তো এক্স এক্স হচ্ছে। তাহলে মামার বাড়ির দাদু, মামার বাড়ির দাদু মানে ঠাকুরদার কথা বলছি না, আমি বলছি মাতামহ, মামার বাড়ির দাদুর কাছে এক্স ওয়াই আছে। তো ওনার যে এক্স ক্রোমোজোম সেটা আসবে কার দেহে, মায়ের দেহে, আমার মায়ের দেহে আসবে। আর আমার মায়ের দেহে, এটা হচ্ছে মা, আমার মায়ের দেহে যে এক্স ক্রোমোজোম সেটা আসবে আমার কাছে নিশ্চয়ই, কারণ ওয়াইতে আসছে বাবার কাছ থেকে। তো তাহলে পুত্র, তার কাছে আসছে এক্স ক্রোমোজোমটা যেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই যে এক্স ক্রোমোজোমটা, এই এক্স ক্রোমোজোমের মধ্যে যদি কোনো আমার প্রচ্ছন্ন জিন থাকে, সেই প্রচ্ছন্ন জিন কিন্তু দাদুর কাছ থেকে মায়ের দেহে, মায়ের কাছ থেকে আমার দেহে, মানে দাদুর যে নাতি তার দেহে যেতে পারে। এটিকে বলা হচ্ছে আমাদের কি না, ক্রিস ক্রস উত্তরাধিকার। কি বললাম তাহলে, মাতামহের এক্স ক্রোমোজোম স্থিত কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এখানে যদি কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করছে এই এক্স ক্রোমোজোম, তাহলে এই এক্স ক্রোমোজোম তো মায়ের দেহে আসবে, সেই মায়ের দেহ থেকে আমার দেহে আসবে। তাহলে এইটিকে বলা হচ্ছে আমাদের কি না, ক্রিস ক্রস উত্তরাধিকার, যেখানে দাদুর এক্স ক্রোমোজোম স্থিত বৈশিষ্ট্য মায়ের দ্বারা তার নাতির দেহে আসছে। দহিত্র মানে হচ্ছে নাতি, দহিত্র মানে হচ্ছে নাতি। তাহলে এটিকে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। এই যে ক্রিস ক্রস উত্তরাধিকার। ওকে, চলো এবারে আসছে কি আমাদের ক্রিস ক্রস উত্তরাধিকারের পর আমাদের হল্যান্ড্রিক জিন। হল্যান্ড্রিক জিন মানে হচ্ছে যে সমস্ত জিনগুলো আমাদের ওয়াই ক্রোমোজোম বহন করে। আমাদের ওয়াই ক্রোমোজোমের মধ্যে খুব কম জিনই রয়েছে, 261, 31, 61 এরকম, আমি এক্সাক্ট নাম্বারটা মনে পড়ছে না, এরকমই সবচেয়ে কম জিন এর মধ্যে থাকে। তো ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে আমরা বলে থাকি কিনা হল্যান্ড্রিক জিন। হল্যান্ড্রিক মানে হলো, যদি ইংলিশটা লিখি হল্যান্ড্রিক, একে যদি দুভাগে ভেঙে দিই তাহলে নামটা হবে হলো আর হচ্ছে অ্যান্ড্রিক। হলো মানে হচ্ছে সম্পূর্ণ, হলো কথা অর্থ হচ্ছে সম্পূর্ণ, আর অ্যান্ড্রিক কথা অর্থ হচ্ছে পুরুষ। এখানে অ্যান্ড্রো পড়লাম। আর পুরুষ ওয়াই ক্রোমোজোমই তো একমাত্র আছে যেটা পুরুষ দেহে আছে, সেটা তো আর স্ত্রী দেহে নেই। তাহলে যেহেতু ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ, ওয়াই ক্রোমোজোম বাহিত কোনো বৈশিষ্ট্য, সেই জন্য এই রকমের জিনকে বলা হচ্ছে আমাদের হল্যান্ড্রিক জিন। এবার হল্যান্ড্রিক জিন দিয়ে কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের হল্যান্ড্রিক জিন দিয়ে বাহিত হয়, মানে শুধুমাত্র ওয়াই ক্রোমোজোমে রয়েছে। যেমন অনেকেরই তোমাদের বাড়িতে দেখে থাকবে কানের লতিতে চুল। এই যে কানের লতিতে চুল, মানে যদি পিতার কানের লতিতে চুল আছে তাহলে কিন্তু পুত্রের দেহতেও আসবে, ধরা কথা। সেটা কিন্তু কন্যা দেহতে আসবে না, কারণ পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম কিন্তু পুত্র পায়, পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম কিন্তু তার পুত্র পায়, এ কিন্তু পায় না, এ কিন্তু এক্স পায়। তাহলে এই মধ্যে যা জিন থাকবে সেটা এই ছেলে পাবে, এটাকে বলা হচ্ছে হল্যান্ড্রিক জিন। ওকে, আচ্ছা, এছাড়াও আমাদের যমজ সন্তান, যমজ সন্তান নিয়ে কিছু কোশ্চেন থাকে যে স্যার কিছু কিছু যমজ সন্তান থাকে যারা একই রকম দেখতে হয়, আবার কিছু কিছু যমজ সন্তান যাদেরকে আলাদা দেখতে হয়, কি কেন, এই কারণটা কি? এবার দেখো, প্রথমে বলি আমাদের আইডেন্টিক্যাল টুইনস বা যাকে বলি আমরা একই রকম দেখতে যমজ যারা। তো একই রকম দেখতে যমজে কি হয়, ধরো এটা ডিম্বাণু, এখানে এসছে শুক্রাণুটা, ওয়াই ক্রোমোজোম নিয়ে এসছে, ধরে নিলাম ওয়াই ক্রোমোজোম নিয়ে এসছে। তো যখন যে জাইগোটটা তৈরি হবে সেটা হচ্ছে এক্স ওয়াই, কিন্তু জাইগোটটা দুটো ভাগে ভেঙে যায়, দুটো ভাগে ভেঙে যায় দিয়ে দুটো জাইগোট বানিয়ে ফেলতে পারে। এই ক্ষেত্রে কি হচ্ছে, দুজনের ক্ষেত্রে কিন্তু একই জিন আছে,
XY। আর এর ফলে যে বাচ্চাগুলো হবে তারা দুজনই পুত্র হচ্ছে, দুজনই পুত্র হবে। আর যেহেতু একই জাইগোট থেকে এরা এসছে, তাই দুজনকে দেখতেও একই হবে, দেখতেও একই হবে। এটা হচ্ছে একই দেখতে যখন হবে। এবার একই দেখতে যখন যমজ হবে তারা হয় ছেলে ছেলে হবে, নাহলে মেয়ে মেয়ে হবে। কারণ এখানে ভিন্ন হওয়ার চান্স নেই, যে জাইগোট সেই ভাঙছে, তো জাইগোট অলরেডি এক্স বা XY হয়ে গেছে, তো হয় পুরুষ হবে নাহলে স্ত্রী হবে, দুটো একই রকম। এবারে এটাও হতে পারে যে দুজনকে দেখতে আলাদা কিন্তু একই টাইমে জন্মেছে। এটা কি করে পসিবল? তো আমাদের যে ডিম্বাণু, এই যে ডিম্বাশয়, যেটা যেটা স্ত্রী দেহে ডিম্বাশয় হয়, ডিম্বাশয় হয়, তো ডিম্বাশয়ের দুটো ডিম্বাশয় থাকে আমাদের স্ত্রী দেহে, দুটো ডিম্বাশয় থাকে। আর প্রত্যেক ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটি করে ডিম্বাণু বাইরে বেরোয়, একটি করে ডিম্বাণু আমার বাইরে আসে। এবার বাই চান্স এমন হয়েছে যে একই টাইমে দুটো ডিম্বাশয় থেকে দুটো ডিম্বাণু বেরিয়ে এসছে, আর ঠিক সেই সময়তে, এটা হচ্ছে পুরোপুরি কোইন্সিডেন্সের ব্যাপার, ঠিক সেই সময়ে এখানে নিষেক হয়েছে, মানে শুক্রাণু ভেতরে প্রবেশ করেছে, শুক্রাণু ভেতরে প্রবেশ করেছে। এবার শুক্রাণুটা ঢুকলে যেদিকে বাই যেতে পারে, সে এদিকেও আসতে পারে এদিকেও আসতে পারে। তো দুটো শুক্রাণু দুদিকে গেছে, একটা শুক্রাণু একে নিষিদ্ধ করেছে, আর একটা বাবু শুক্রাণু একে নিষিদ্ধ করে দিয়েছে, ব্যাস। তাহলে একই টাইমে দুটো নিষেক হয়ে গেল, একই টাইমে বাচ্চা হবে, একই টাইমে দুটো বাচ্চা এসে গেছে। কিন্তু যেহেতু এর বৈশিষ্ট্য দুটো আলাদা শুক্রাণু, তা দুটো আলাদা বৈশিষ্ট্য থাকবে, সেই জন্য দুটো বাচ্চাকে একই টাইমে জন্মালেও আলাদা দেখতে হতে পারে। এবার এই ক্রোমোজোম যদি আমার, এই শুক্রাণু যদি দুটো ক্রোমোজোমে যদি X ক্রোমোজোম নিয়ে যাচ্ছে, তাহলে দুটোই মেয়ে হবে। দুটো শুক্রাণু যদি Y ক্রোমোজোম নিয়ে যাচ্ছে, তাহলে দুজনই ছেলে হবে। আবার এটা হতে পারে এ X নিয়ে যাচ্ছে, এ Y নিয়ে যাচ্ছে, তাহলে একটা ছেলে একটা মেয়ে হতে পারে, কিন্তু দেখতে আলাদা হবে। টাইমিংটা একই হবে, একই টাইমে জন্মাবে, যেহেতু একই টাইমে নিষেকটা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে বিসদৃশ্য যমজ। এটা হচ্ছে আমাদেরকে, এ হচ্ছে আমাদের সদৃশ্য যমজ, আর একে বলা হয় আমাদের বিসদৃশ্য যমজ, বিসদৃশ্য যমজ। বোঝা গেল? তাহলে যমজের খেলটা কি হয়। এবারে আসি কিছু জিনগত রোগ। দেখো, জিনগত রোগ কথার অর্থ হচ্ছে যে সমস্ত রোগগুলো জিনের মাধ্যমে বাহিত হয়, মানে বংশ পরম্পরায় বাহিত হতে পারবে, তাদেরকে বলা হচ্ছে জিনগত রোগ। মানে জিনগত রোগ আছে মানে সেটা বংশ পরম্পরায় বাবা থেকে পুত্র, পুত্র থেকে তার সন্তান চলতেই থাকবে, কারণ এটা জিনের মাধ্যমে যাচ্ছে। তো জিনগত আমাদের তো দু ধরনের জিন রয়েছে, মানে দু ধরনের ক্রোমোজোম রয়েছে, একটাকে বলা হচ্ছে আমাদের অটোজোম, আর একটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো দুটো ক্রোমোজোম দিয়ে দু রকমের রোগ হতে পারে। যদি অটোজোম দ্বারা বাহিত হয় তাকে বলবো অটোজোমাল রোগ, যদি সেক্স ক্রোমোজোম দিয়ে বাহিত হয় তাকে বলবো আমরা লিঙ্গ সংযোজিত রোগ বা সেক্স লিঙ্ক ডিজিজ। একে বলা হবে সেক্স লিঙ্কড ডিজিজ। ওকে, তাহলে যখন আমাদের অটোজোম দ্বারা বাহিত হবে তাকে বলবো অটোজোমাল ডিজিজ, যখন আমাদের সেক্স ক্রোমোজোম দিয়ে বাহিত হবে তাকে বলবো সেক্স লিঙ্ক ডিজিজ বা আমাদের লিঙ্গ সংযোজিত রোগ। তো অটোজোমাল রোগ তোমাদের যেটা আছে এখানে বইতে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, আর লিঙ্গ সংযোজিত রোগ যেটা রয়েছে আমাদের বইতে সেটা হচ্ছে বর্ণান্ধতা আর হিমোফিলিয়া। আর মজার ব্যাপার যে যেগুলো সিলেবাসে আছে সবগুলো হচ্ছে প্রচ্ছন্ন। তো দুটো হতে পারে, প্রকট রোগও হতে পারে, প্রচ্ছন্ন রোগও হতে পারে। আমাদের সিলেবাসে যে তিনটা রোগ দেওয়া আছে সেই তিনটা রোগ হচ্ছে প্রচ্ছন্ন রোগ। ঠিক আছে, সবগুলো একই রকম, সেটা নিয়ে টেনশন নেই। শুধু মনে রাখবে কোনটা অটোজোমাল কোনটা আমাদের সেক্স লিঙ্কড। অটোজোমাল হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া, সেক্স লিঙ্কড হচ্ছে আমাদের হিমোফিলিয়া বর্ণান্ধতা। আচ্ছা, তো এবারে আসি আমাদের প্রথম রোগটা, যেটা হচ্ছে অটোজোমাল রোগ। অটোজোমাল রোগ মানে হচ্ছে যে সমস্ত রোগ অটোজোম দ্বারা বাহিত হয়, মানে অটোজোমের কিছু ডিফেক্ট হলে তখন এই রোগগুলো ঘটবে। যেমন থ্যালাসেমিয়া, এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া হচ্ছে একটা রক্তের রোগ। ওকে, এটা একটি রক্তের রোগ। তো থ্যালাসেমিয়া রোগে কি হয়, থ্যালাসেমিয়া রোগে আমাদের যে রক্ত হিমোগ্লোবিনের 4টি চেন থাকে, দুটো আলফা চেন দুটো বিটা চেন। যদি এই চেনের কিছু ডিফেক্ট থাকে তাহলে আমাদের হিমোগ্লোবিন তৈরি হবে না।
আর আমরা জানি যে হিমোগ্লোবিন তৈরি না হলে আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বইবে কে? ঠিক? তাহলে এই রকমের অবস্থায় কি হবে? অ্যানিমিয়া হবে। এই রকমের অ্যানিমিয়াকে, যেখানে আমাদের হিমোগ্লোবিনের চেইনই তৈরি হচ্ছে না বা হিমোগ্লোবিনই তৈরি হচ্ছে না, তাকে বলবো আমরা থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া নামটা এসছে কোত্থেকে? থ্যালাসেমিয়া নামটা এসছে থ্যালাসো থেকে। থ্যালাসো মানে হচ্ছে সমুদ্র বা সাগর। অ্যাকচুয়ালি এই নামটা হওয়ার কারণ কি? না, থ্যালাসেমিয়া প্রথম দেখা গেছিল ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশগুলোতে, যেমন তুর্কি, গ্রিস, এই সমস্ত দেশে। এটা প্রথম দেখা গেছিল কোথায়? গ্রিস, তুর্কি, এই সমস্ত ভূমধ্য সাগরীয় দেশে, যেটা ভূমধ্য সাগরের কাছাকাছি আছে, ভূমধ্য সাগরীয় অঞ্চলে। যেহেতু প্রথমবার এটি ভূমধ্য সাগরীয় অঞ্চলে দেখা গেছিল, সেই জন্য নামটা আসছে থ্যালাসো। আর নামের লাস্টে যদি এমিয়া লেখা আছে, থ্যালাসো এমিয়া, থ্যালাসেমিয়া, যদি এমিয়া লেখা আছে, এমিয়া এর মানে বুঝতে হবে রক্ত বা রক্তের কোনো রোগ। তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে রক্তের যে রোগ দেখা যায় তাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া। যে রোগ দেখা গেছিল তাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা হচ্ছে সেই জিনগত রোগ যেখানে হিমোগ্লোবিনের উৎপাদন ব্যাহত হয়। আচ্ছা, যদি লক্ষণ বলি, তাহলে প্রথম যেটা বললাম যে যেহেতু হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, মানে আলফা চেন বা বিটা চেনের ডিফেক্ট আসছে, তো হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। হিমোগ্লোবিন তৈরি না হলে কি হবে? আমাদের যে আরবিসি সাইজে ছোট হয়ে যাবে, কেন হিমোগ্লোবিনটা অনেকটা জায়গা নিয়ে রাখে। তো এই রকমের অ্যানিমিয়াকে আমরা বলি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এরকমের রোগকে বলে থাকি আমরা কি? মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, যেখানে আরবিসি ছোট হয়ে যায়। আরবিসি ছোট হয়ে যায়, আরবিসি ছোট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আর প্রচন্ড রক্তাল্পতা হয়। এছাড়াও আমাদের আরবিসি ধ্বংস হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি হিমোলাইটিক অ্যানিমিয়া। আর অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা। আর কি না, এই সমস্ত রোগীদের যেহেতু এদের বডিতে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, এদেরকে বারবার রক্ত দিতে হয়। আর রক্ত যেহেতু বারবার দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে? এদের বডিতে রক্ত আসছে প্রচুর পরিমাণে, মানে হিমোগ্লোবিন আসছে, হিমোগ্লোবিন ভাঙবে, তো ভাঙলে লোহা তৈরি হবে, তো সেই লোহা এই সমস্ত রোগীদের দেহে জমা হতে থাকবে। এই জন্য বলা হয় থাকে যে থ্যালাসেমিয়া রোগীদের দেহে লোহার আধিক্য দেখা যায়, এই জন্যই দেখা যায়। আর কি না, এই লোহা জমা হওয়ার ফলে কি হচ্ছে না, আমাদের যে যকৃৎ আর প্লীহা, এগুলো বড় হয়ে যায় সাইজে, এগুলো সাইজে বড় হয়ে যায়, জমে জমে এগুলো সাইজে বড় হয়ে যায়। একে বলা হয় থেকে আমাদের, একে বলা হয় থাকে আমাদের হেপাটোমেগালি আর স্প্লিনোমেগালি। একে বলা হয় থাকে, যকৃৎ বেড়ে গেলে বলা হয় থাকে হেপাটোমেগালি, আর যদি প্লীহা বা স্প্লিন বেড়ে যায় তাকে বলবো স্প্লিনোমেগালি, তাকে বলবো স্প্লিনোমেগালি। ঠিক আছে? এছাড়াও যেহেতু রক্ত কম কম আছে বডিতে, তো রক্ত কম থাকার জন্য ব্যাপারটা হচ্ছে কি না, এদের বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো ভালো করে বিভিন্ন হাড়ে পৌঁছাতে পারছে না। এর ফলে আমাদের অস্থিরও ক্ষতি হয়, হাড়ের গঠনে বিকৃত হয়। তো এটা তোমাদের কোশ্চেনে আসছে যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি কি। তো থ্যালাসেমিয়া মা বাবা দুজনেই যদি বাহক হয়, তাহলে কিন্তু সন্তানের হওয়ার চান্স থাকে। থ্যালাসেমিয়া নিয়ে আরও একটু যদি ডিটেলসে যাই, থ্যালাসেমিয়ার প্রকারভেদ। দেখো, থ্যালাসেমিয়ার জন্য যেহেতু বললাম এটা অটোজোমাল ডিজিজ, অটোজোমাল ডিজিজ যখনই কথা আসবে তখন ক্রোমোজোমের নাম্বার আসবে, যে কত নম্বর ক্রোমোজোমের ডিফেক্টের জন্য এই অটোজোমাল ডিজিজ হচ্ছে। তো থ্যালাসেমিয়ার দুটো প্রকারভেদ। আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে হলে আমাদের দুটো চেন চাই, একটাকে বলা হচ্ছে আলফা চেন, একটাকে বলা হচ্ছে আমাদের আলফা চেন, আর একটাকে বলা হয় আমাদের বিটা চেন। তো যদি আলফা চেনের ডিফেক্ট হয় আলফা থ্যালাসেমিয়া, যদি বিটা চেনের ডিফেক্ট হয় বিটা থ্যালাসেমিয়া। যে কোনো একটা চেনের ডিফেক্ট হওয়া মানেই সেটা হয়ে যাবে আমার থ্যালাসেমিয়া, তাকে আটকানো যাবে না। এবারে এটা হতে পারে, দেখো এই যে আলফা চেন তৈরি করার জন্য আমার আলাদা জিন আছে, বিটা চেন তৈরি করার জন্য আমাদের আলাদা জিন আছে, আর দুটো করে জিন আছে, মানে যেহেতু দুটো করে আলফা চেন আছে, আলফা টু বিটা টু দুটো করে আলফা চেন থাকে, তো সেই জন্য
আমাদের জিনও দুটো করে আছে। 16 নম্বর ক্রোমোজোমে আমাদের আলফা থ্যালাসেমিয়া মানে আলফা গ্লোবিনের জিন থাকে 16 নম্বর ক্রোমোজোমে। আমাদের গ্লোবিন চেনের ডিফেক্ট তো এগুলো, কারণ চেন তৈরি মানে গ্লোবিনের কথা বলা হচ্ছে, মানে প্রোটিনের কথা বলা হচ্ছে। তো 16 নম্বর ক্রোমোজোমে আমাদের আলফা গ্লোবিন প্রোটিন তৈরি করা জিন থাকে। সেখানে আমাদের দুটো আলফা থ্যালাসেমিয়ার দুটো জিন থাকে, মানে এরকম, আর এর অ্যালিলও আছে, এরকম অ্যালিল থাকে। এবার ধরো এমন হলো যে এদের মধ্যে একটা বা দুটো অ্যালিল বা সবগুলো অ্যালিলই যদি প্রচ্ছন্ন হয়ে গেছে, মানে সবগুলো অ্যালিলই অ্যাবসেন্ট, তখন কেস হবে কি, তখন হয়ে যাবে বিভৎস অবস্থা। এখানে আমার যেহেতু দুটো করে অ্যালিল রয়েছে, 1 2 3 4, টোটাল দুটো জিনের জন্য 4টা অ্যালিল। এবার এগুলো নর্মাল আছে, কোনো অসুবিধা নেই, কোনো থ্যালাসেমিয়া নেই, কিছু নেই। বাই চান্স এমন হলো যে এখানে একটা অ্যালিলে ডিফেক্ট এসছে, এরকমের কন্ডিশনকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। আবার এটা হলেও তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। কিন্তু 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 এবার যদি এমন কন্ডিশন হলো যেখানে আমার 4টা অ্যালিলই ডিস্টার্ব হয়ে গেছে, মানে 4টা অ্যালিলই আমার প্রচ্ছন্ন, এইরকম কন্ডিশনে আমার আলফা চেন তৈরিই হবে না। এটাকে বলা হয় আমাদের আলফা থ্যালাসেমিয়া মেজর। এই রকমের কন্ডিশনকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। আর মেজর হয়ে গেলে তাকে বাঁচানো প্রচন্ড কষ্ট, কারণ মেজর একবার হয়ে যাওয়া মানে এ তো ঠিক হবে না, জেনেটিক রোগ ঠিক হবে না। এইটা মুশকিল যে আমরা জিন থেরাপি এখনো এত সেই লেভেলে পৌঁছায়নি যে আমরা এই সমস্ত প্রচ্ছন্ন জিনকে, ডিফেক্টিভ জিনকে ঠিক করতে পারবো। তো মানে যদি ডিস্টার্ব এসছে মানে তাহলে কিন্তু অবস্থা খারাপ, তাহলে বেশি দিন বাঁচা যাবে না। মানে এইটি সবচেয়ে দুঃখের যে এরকম আলফা থ্যালাসেমিয়া মেজর হয়ে যাওয়া মানে, বা বিটা থ্যালাসেমিয়া মেজর যেটা বলছি, হয়ে যাওয়া মানে কিন্তু বাঁচার চান্স কিন্তু কমে যায়। সেরকম একই জিনিস বিটা থ্যালাসেমিয়া ক্ষেত্রেও আছে। বিটা থ্যালাসেমিয়াতে আমাদের যেটা বিটা জিন, মানে যেটা বিটা গ্লোবিন প্রোটিন, বিটা গ্লোবিনের জন্য যে জিনটা থাকে সেটা থাকে 11 নম্বর ক্রোমোজোমে। তো সেখানে যদি আমার ধরুন একটা অ্যালিলে কোনো ডিস্টার্ব এসছে তাহলে বিটা মাইনর, কিন্তু যদি দুটো অ্যালিলের ডিস্টার্ব চলে এসছে তাকে বলবো বিটা মেজর। আর বাবু বিটা মেজর হয়ে গেলে, যদি বিটা মেজর হয়ে যায় তাহলেও কিন্তু মৃত্যু নিশ্চিত। তো এই যে আলফা থ্যালাসেমিয়া মাইনর যেটা বলছিলাম, আলফা থ্যালাসেমিয়া মাইনরে হালকা রক্তাল্পতা, এরা বাহক হিসেবে কাজ করে। এরা হচ্ছে রোগ হচ্ছে না, মানে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু তারা বাহক, মানে যদি তার মতো আরেকটা বাহককে পেয়ে যায় তাহলে কিন্তু সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার চান্স রয়েছে বাবু। কিন্তু যেটা আমাদের থ্যালাসেমিয়া মেজর, সেখানে অলরেডি সে রোগগ্রস্ত, মানে সেখানে তার থ্যালাসেমিয়া হয়ে গেছে, মানে সে সবসময় তাকে রক্ত দিতে হবে, মানে প্রতি সপ্তাহে হয়তো 2 3 বার তাকে রক্ত দিতে হবে, কারণ রক্ত তৈরি হচ্ছে না। তৈরি না হলে তুমি তাকে কি করবে, কিছু করার নেই। তাহলে আলফা থ্যালাসেমিয়া মেজরকে আমরা বলে থাকি হাইড্রক্স ফিটালিস, আর বিটা থ্যালাসেমিয়া মেজরকে আমরা বলে থাকি কুলি বর্ণিত রোগ। এটা তোমাদের কোশ্চেনে আসে যে কুলি বর্ণিত অ্যানিমিয়া বা কুলি বর্ণিত রোগ কাকে বলে, ওই যে। তাহলে এই হচ্ছে আমাদের থ্যালাসেমিয়ার তীব্রতার উপর ভিত্তি করে থ্যালাসেমিয়ার প্রকারভেদ। এবারে আমরা দেখি চেকার বোর্ড কি করে করব, থ্যালাসেমিয়ার চেকার বোর্ড কি করে করব। দেখো, থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের একটি অটোজোমাল ঘটিত রোগ। অটোজোমাল ঘটিত রোগের ক্ষেত্রে বইতে তোমাদের দেখবে থ্যাল প্লাস দেওয়া আছে। তো থ্যাল প্লাস, আচ্ছা যেটা আগে বলে দিই, একটু ঠিক করে আগে একটু বলে দিই, যে যখনই বলেছে তোমাকে অটোজোমাল রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন রোগ যখন বলেছে, যেহেতু এটা একটি প্রচ্ছন্ন রোগ, তো প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে তাহলে প্রচ্ছন্ন অ্যালিল রয়েছে। প্রচ্ছন্ন অ্যালিল তখনই প্রকাশিত হবে, মানে তখনই রোগগ্রস্ত অবস্থা প্রকাশ করবে যখন সে হোমোজাইগাস অবস্থায় আসবে। মানে আমি যদি ধরো বলেছি যে ধরো ক্যাপিটাল বি এটা হচ্ছে আমার প্রকট অবস্থা, আর তাহলে ক্যাপিটাল বি স্মল বি, এখানে যেহেতু ক্যাপিটাল বি সামনে আছে, এও আমার হয়ে যাবে প্রকট অবস্থা, মানে নর্মাল অবস্থা। এখানে এটাই আমার প্রকট জিন প্রকাশ পাবে। কিন্তু যেহেতু বলেছে এটা প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে কিন্তু স্মল বি এলে তখন সেটা হবে আমার রোগগ্রস্ত।
তখন সেটা হবে আমার রোগগ্রস্ত। তাহলে এই দুটো ক্ষেত্রে হচ্ছে আমার রোগহীন, রোগহীন মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি এরকম থাকলে এটা হবে রোগহীন, আর যদি স্মল বি থাকে তখন হবে রোগগ্রস্ত। এবার যেহেতু এটা অটোজোমাল রোগ, এখানে আমি এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের কোনো কথা বলবোই না, এখানে জাস্ট এরকম ধরে করতে পারো যেটা আমি করাচ্ছি, নাহলে তোমাকে বইয়ের মতো কিরকম করা হয় সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে যদি চেকার বোর্ড করি, বলা হয়েছে কি না বাবা মা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। এই কথাটা দেখো, থ্যালাসেমিয়ার বাহক, যখন বাহকের কথা বলছি, বাহক মানে হচ্ছে এই পাবলিকটা, ক্যাপিটাল বি স্মল বি, এটিকে বলা হয় বাহক। কেন বাহক? কারণ এর মধ্যে একটি প্রচ্ছন্ন জিন লুকিয়ে আছে, মানে এ নিজে রোগগ্রস্ত নয়, কিন্তু এ রোগের জিনকে বহন করছে, এই জন্য একে বলা হচ্ছে বাহক। এবারে যদি দুজনই থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত? কিরকম অঙ্কটি করব? তো চেকার বোর্ড করি। বলেছে বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, তাহলে বাহক, আবার একটা বাহকের সঙ্গে মিলেছে, তো বাহক বাহকের সঙ্গে মিলেছে, তো এখান থেকে আমার ক্যাপিটাল বি স্মল বি, এখান থেকে আমার ক্যাপিটাল বি স্মল বি। তো চেকার বোর্ড করলে কি হবে? চেকার বোর্ড করলে আমার ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। একটা জিনিস লক্ষ্য করবে, এখানে আমি কিন্তু মা বাবা কোনো মেনশন করিনি, উপরে মা বাবা কোনো মেনশন করিনি। কারণ কেন মেনশন করিনি? কারণ এরা অটোজোমাল, অটোজোমাল অটোজোমা আমার পুরুষ স্ত্রী দুটো দেহে কিন্তু সমান থাকে, এই জন্য আমাদের এখানে এক্স বা ওয়াই বলে কিছু নেই, এই জন্য এখানে কে পুরুষ কে স্ত্রী সেটা নিয়ে যায় আসে না কোনো। তো ক্যাপিটাল বি যখন চেকার বোর্ড করা হয়, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, আর স্মল বি। তো এখানে ব্যাপারটা কি হয়েছে, কি কি সন্তান পেলাম, তাহলে কি কি সন্তানের সম্ভাবনা আছে? তাহলে একটি ক্যাপিটাল বি হওয়ার সম্ভাবনা রয়েছে, দুটি আমার ক্যাপিটাল বি স্মল বি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর একটি আমার স্মল বি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইখানেই হচ্ছে মুশকিলটা, মানে আমার এরা হচ্ছে নর্মাল, এরা হচ্ছে আমার রোগহীন, এরা হচ্ছে আমার রোগহীন, এও রোগহীন আর এও রোগহীন। কারণ যেহেতু প্রচ্ছন্ন রোগ, তাহলে প্রচ্ছন্ন রোগ তো এখানে প্রকটের জন্য আটকে পড়ে গেছে, কিন্তু এ বাবু তো আমার হোমোজাইগাস অবস্থায় আছে, মানে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থা, মানে সে নিজেকে প্রকাশ করবে, মানে এটা হয়ে যাবে আমার রোগগ্রস্ত। ব্যাস, তাহলে এইবারে তাহলে ব্যাপার কি হলো, সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত? তাহলে তাহলে এটা যদি 4 জন হয়, 4 জন যদি 100% হয়, তাহলে একজন কত হবে? 25%। তাহলে আমার 25% রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আমাদের অঙ্কটা বেরায়। আর যদি বলা হয় যে বাহক কত পার্সেন্ট, তাহলে বাহক হচ্ছে এই দুটো 50%। আর পুরোপুরি সুস্থ যদি বলা হয় সাধারণ কতজন হবে, তাহলে আমার 3টা 75% হবে। যেহেতু বাহক যদি সাধারণ বলা থাকে, রোগহীন বলা থাকে, তাহলে বাহককেও ধরে নিতে হবে, তখন 3 আছে তো 3 75 হয়ে যাবে। ব্যাস, এইভাবে অঙ্কটা করা হয়। আর কি, যদি তোমাদের বইয়ের অনুযায়ী করি, বইয়ের অনুযায়ী করলে তোমাদের বইতে দেওয়া আছে দেখো থ্যাল প্লাস দিয়ে, থ্যাল প্লাস আর থ্যাল প্লাস। থ্যাল প্লাস হলে তাকে বলবো আমরা রোগহীন, সে হচ্ছে রোগহীন। থ্যাল প্লাস থ্যাল, এরাও হচ্ছে রোগহীন। কিন্তু যদি থ্যাল থ্যাল থাকে, থ্যাল থ্যাল মানে উপরে কোনো প্লাস নেই, মানে বুঝে নিতে হবে সেটা প্রচ্ছন্ন জিন, এটা হয়ে যাবে আমার রোগগ্রস্ত। হ্যাঁ, এটা হবে বাহক অবশ্যই, রোগহীন ঠিক আছে, কিন্তু এটা হবে বাহক। তো সেই একই টেকনিকে আমি যদি সেই অঙ্কটাকে এখানে করি, তাহলে কি হবে? সেখানে বলা হয়েছিল যে বাবা মা উভয় কিন্তু বাহক, তাহলে বাবা মা উভয়কে বাহক করে দিই, থ্যাল প্লাস থ্যাল ক্রস করছে কার সঙ্গে? থ্যাল প্লাস থ্যাল। তাহলে চেকার বোর্ড করলে কি আসবে বাবু? চেকার বোর্ড করে ফেলি এখানে, থ্যাল প্লাস থ্যাল প্লাস থ্যাল,
থ্যাল প্লাস থ্যাল। তাহলে প্রথমটায় আসছে কি থ্যাল প্লাস তারপরটি আসছে আমাদের থ্যাল প্লাস থ্যাল, এখানে আসছে আমার থ্যাল প্লাস থ্যাল, আর এখানে হবে আমাদের থ্যাল থ্যাল। তাহলে সেই একই জিনিসই বেরালো, কিন্তু শুধু থ্যাল দিয়ে নামটা এলো। তাহলে দেখো এখানেও কিন্তু রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, 25% আমার রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু নেগলেক্ট করার মতো নয়। দেখো 4টা বাচ্চা হচ্ছে কথাটা নয়, 4টা সম্ভাবনা আছে। এটাও কিন্তু সম্ভাবনা আছে, কম আছে, 25% আছে ঠিকই, আছে তো। আর হয়ে গেলে তো শেষ, হয়ে গেলে তো তার মৃত্যু নিশ্চিত। তো কেন আমি রিস্ক নেব? এই জন্য থ্যালাসেমিয়া কেউ বাহক আছে কি নেই সেটা চেক করে নেওয়া হয়। জেনেটিক কাউন্সিলিং সেটা পড়বো আমরা। জেনেটিক কাউন্সিলিং করে আমরা চেক করে নিই যে থ্যালাসেমিয়া কেউ বাহক আছে কি নেই। কারণ দেখো বাহককে কিন্তু আমরা বাইরে থেকে দেখে চিনতে পারবো না, কারণ তার সাথে রোগ দেখাচ্ছে না, একমাত্র টেস্ট করে জানতে পারি আমরা। এবার দেখো দুজনই বাহক ছিল, তো বাচ্চা আমাদের রোগগ্রস্ত হয়ে গেছে। এবার তারপরে হাউ হতাশ হচ্ছে যে আমাদের বাচ্চা থ্যালাসেমিয়া হয়ে গেল। এবার থ্যালাসেমিয়া হলো কেন? কারণ আপনারা যদি একটু লক্ষ্য রাখতেন বিয়ের আগে, তাহলে অবশ্যই এটা হতো না, একটা জীবন বাঁচতে পারতো। সেই জন্য জেনেটিক কাউন্সিলিং করে নেওয়া হয়, যাতে আমাদের এই সম্ভাবনাটা যেন না থাকে। এবার যদি ধরো এখন যদি বলতাম যে একজন নর্মালের সঙ্গে, একটা নর্মাল মানুষের সঙ্গে একটা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত মহিলা বিয়ে হয়েছে, তো তাতেও কিন্তু দেখো বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হতো না, সবাই কিন্তু সেখানে বাহক হয়ে যেত, সবাই কিন্তু সেখানে বাহক জমে যেত, তো এখানে তো রোগগ্রস্ত হতো না। বা ধরো আমি বলতাম, ধরো এটা একটা গেল, বা আমি যদি আরো একটা বলি, ধরো বলছি ক্যাপিটাল বি স্মল বির সঙ্গে ক্যাপিটাল বি মানে বাহকের সঙ্গে নর্মাল প্রকট, তো কি হতো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি, এখানেও দেখো কোনো রোগ কিন্তু আসতো না, এখানেও কিন্তু কোনো রোগগ্রস্ত আসতো না। মানে এর থেকে বুঝতে পারছি যে একমাত্র অ্যাভয়েড করতে হবে আমাকে যারা দুজনই বাহক, স্বামী স্ত্রী যেন দুজনই বাহক না হয়। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ হলো। পরের ক্লাসে আমরা দেখব যে লিঙ্গ সংযোজিত রোগ এটা কি কি আছে, সেখানে আমরা হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এদের সম্পর্কে পড়বো, প্লাস এদেরকে নিয়ে যে চেকার বোর্ডগুলো হয় সেগুলো করব। সঙ্গে এর রিলেটেড যে আমাদের জেনেটিক কাউন্সিলিংটা কি জিনিস সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে বাবু আজকের জন্য ক্লাস এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, বাই বাই।